ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব সেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। আমি আজকে আবারও ক্লাসে এলাম ইংলিশ গ্রামারের ওয়ান শর্ট ভিডিও নিয়ে। তো আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে ক্লজ। ক্লজ সম্বন্ধে আমি তোমাদের অলরেডি ভিডিও পোস্ট করেছি আমার এই ইউটিউব চ্যানেলে। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমি আজকে বেসিক্যালি আলোচনা করব ক্লজের ক্লাসিফিকেশন নিয়ে, ক্লজের টাইপ নিয়ে। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি আশা রাখবো যে ক্লজ সম্বন্ধে আর কারো কোনো ডাউট থাকবে না। দেখো, ক্লজ সম্বন্ধে তোমরা অনেক গ্রামার বই পড়েছো, অনেক ইউটিউব ভিডিও দেখেছো, বা অনেক তোমরা স্যারের ক্লাস করেছো। আজকের এই ক্লাসটা মন দিয়ে করো। আমি আশা রাখবো ক্লজ সম্বন্ধে প্রত্যেকের একটা স্বচ্ছ ধারণা বা একটা আইডিয়া তৈরি হবে আজকের পর থেকে। আমি প্রথম বলি যে ক্লজটা কি। দেখো, আমি ক্লজ নিয়ে বললাম, অলরেডি ভিডিও করেছি, তো আমি আজকের আরো একবার বলে দিই ক্লজটা কি। দেখো, ক্লজটা হচ্ছে অন্য কিছুই নয়। আমরা ভাবি যে ক্লজ বোধহয় কি না কি জিনিস, কিন্তু ক্লজটা সত্যিকারের কিছুই নয়। তাহলে বুঝে দেখো, ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, ওয়ার্ডের গ্রুপ। ইট হ্যাজ এ সাবজেক্ট, a predicate and a finite verb, and it expresses the complete sense of a sentence. অর্থাৎ ক্লজ হচ্ছে a group of words, কিছু ওয়ার্ডের গ্রুপ। It has a subject and a predicate, যার মধ্যে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট থাকবে, এবং it has a finite verb, যার মধ্যে একটা মেন ভার্ব, একটা ফাইনাইট ভার্ব থাকবে। শুধু তাই নয়, ইট এক্সপ্রেসেস এ কমপ্লিট সেন্স, এবং সেটা একটা বাক্যের একটা পরিপূর্ণ মিনিং বা অর্থ প্রকাশ করবে। তার নাম কিন্তু ক্লজ। আমরা এই নিয়ে অলরেডি ভিডিও করেছি। এ প্রসঙ্গে বলে রাখি যে তাহলে ফ্রেজটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্লজ অ্যান্ড দ্য ফ্রেজ। দেখো, ফ্রেজটা হচ্ছে সেও গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজটা হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, কিন্তু সেখানে না থাকবে সাবজেক্ট, না থাকবে প্রেডিকেট, না থাকবে ফাইনাইট ভার্ব, এবং সেটা কিন্তু কখনোই সেন্টেন্সের কমপ্লিট সেন্স পূরণ করবে না। অর্থাৎ আমাদের ক্লজ ভার্সেস যদি আমরা ফ্রেজ করি, সেখানে এই পার্টটা শুধুমাত্র মিল থাকবে, যেটা ক্লজেও আছে, ফ্রেজেও আছে, কিন্তু বাকি তিনটে কিন্তু কন্ডিশন ফ্রেজের ক্ষেত্রে পূরণ বা ফুলফিল হবে না। সেটা হলো ফ্রেজ। আজকে মূল আলোচনায় এসো, ক্লজ কয় প্রকারের। দেখো, ক্লজ কিন্তু বেসিক্যালি তিন প্রকারের। কি কি? প্রিন্সিপাল ক্লজ, বা যার অপর নাম কি মেন ক্লজ, এবং নাম্বার 2 সাব অর্ডিনেট ক্লজ, নাম্বার 3 কো অর্ডিনেট ক্লজ। তারপরে কি শিখলাম যে ক্লজ তিনটে ভাগে বিভক্ত, তিনটে টাইপ আছে। একটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, নাম্বার 2 সাব অর্ডিনেট ক্লজ, নাম্বার 3 কো অর্ডিনেট ক্লজ। এবারে আমরা সেন্টেন্স দিয়ে বুঝে নেব কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং কোনটা কোঅর্ডিনেট ক্লজ। ভেরি ভেরি ইজি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে এই ক্লাসটি করার পরে। প্রথম বলি, দেখো আমি এখানে তিনটে সেন্টেন্স লিখে রেখেছি। আমি তোমাদের বুঝিয়ে বলবো এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটা কোন ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ। সরি, দেখো, আই নো দ্য ম্যান, প্রথম বাক্য বলছি আমি, আই নো দ্য ম্যান হু স্টোল মাই ওয়াচ। আমি লোকটাকে জানি যে আমার ওয়াচ, মানে যে আমার হাত ঘড়িটা যে স্টোল করে, যে চুরি করেছে। তো আমি লোকটাকে জানি যে আমার হাত ঘড়িটা চুরি করেছে। তো প্রথম দেখো এখানে বলি, এখানে দুটো পার্ট রয়েছে, এখানে দুখানা ক্লজ রয়েছে। একটা হচ্ছে আই নো দ্য ম্যান, এই একটা পার্ট, এবং হু স্টোল মাই ওয়াচ, এটা আর একটা পার্ট। এই একটা ক্লজ, এই একটা ক্লজ। কেন সেখানে ক্লজ চলে আসছে? দেখো, এখানে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব প্লাস প্রেডিকেট, একটা পুরো অর্থ আছে। আমি লোকটাকে জানি, একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে। অবশ্যই এটা ক্লজের শর্ত, কন্ডিশন ফুলফিল হচ্ছে। হু স্টোল মাই ওয়াচ,
যে আমার ঘড়িটা স্টোল করেছে, চুরি করেছে। হু দ্য সাবজেক্ট, যদিও হু মিনস এখানে দ্য ম্যান, তো হু দ্য সাবজেক্ট, স্টোলটা ফাইনাইট ভার্ব, মাই ওয়াচটা হচ্ছে প্রেডিকেট এবং একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। কাজে এখানে বোঝা যাচ্ছে এর একটা পার্টে ক্লজ, এর একটা পার্টে ক্লজ। আমরা দেখব কোনটা কোন পার্টটা কোন ক্লজ। দেখো, আই নো দ্য ম্যান, আমরা লোকটাকে জানি, এটা বললে কিন্তু একদম পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, এ কিন্তু কারোর উপরে নির্ভরশীল নয়। দেখো, কিন্তু হু স্টোল মাই আঙ্কেল, যে আমার ঘড়িটা চুরি করেছে, যে মানে কে, তার অর্থ পরিপূর্ণ কোথায় হচ্ছে, এখানে হু মিনস দ্য ম্যান। তাহলে দেখো এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু সম্পূর্ণ মিনিংকে ক্লিয়ার করতে পারছে না, করছে না, কারণ এই পার্টটা কিন্তু হুটা ডিপেন্ড করছে আগের ক্লজটার উপরে, ঠিক তো, দ্য ম্যানের উপরে। তাহলে যে ক্লজটা স্বাধীন তার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এবং যে পার্টটা ডিপেন্ড করছে মানে মেইন ক্লজের উপরে সরি, সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এইটা ডিপেন্ডেন্ট ক্লজ, এর অপর নাম কি, সাবঅর্ডিনেট ক্লজ। দেখো একই সেন্টেন্সে একটা ক্লজ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, এবং আর একটা পার্ট হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি শিখলাম, যাহা সাবঅর্ডিনেট ক্লজ তাহাই ডিপেন্ডেন্ট ক্লজ, যাহা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ তাহাই হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। দেখো তো পরের বাক্যটা কি আছে, অলদো হি স্টাডিড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছে, হি ডিড নট পাস দ্য এক্সাম, সে কিন্তু পরীক্ষায় পাস করতে পারেনি। এখানে দুখানা পার্ট রয়েছে, অলদো হি স্টাডিড হার্ড, যদিও সে কঠোর ভাবে পড়াশোনা করেছে, এই একটা ক্লজ। কেন সে একটা ক্লজ, এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, রয়েছে তো, এবং একটা পরিপূর্ণ অর্থ থেকে যদিও সে পড়াশোনা করেছে, একটা সেন্টেন্সের অর্থ কিন্তু বোঝা যাচ্ছে, একটা ক্লজ। হি ডিড নট পাস দ্য এক্সাম, সে এক্সামে পাস করেনি, এই একটা ক্লজ। স্যার এটা কেন ক্লজ হলো, এখানে দেখো হি আছে সাবজেক্ট, পাসটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সের মধ্যে দুটো সেপারেট ক্লজ রয়েছে। আমরা এবার তাকে চুজ করব কোনটা কোন ক্লজ। দেখো, যদিও সে কঠোর পরিশ্রম করেছে, যদি এই বাক্যটা বলি সে যদিও খুব পড়াশোনা করেছে, তো তাতে কি হয়েছে, হি ডিড নট পাস এক্সাম, তবুও সে পরীক্ষায় পাস করতে পারেনি। দেখো এই যে পার্টটা কিন্তু, এই পার্টটা কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট নয়, সে পরীক্ষায় পাস করতে পারেনি, সিম্পল ব্যাপার, সে পরীক্ষায় পাস করতে পারেনি, ভেরি ইজি ব্যাপার। তো এটা কিন্তু কখনোই এর উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ এটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ বা এর অপর নাম কি, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। কিন্তু অলদো হি স্টাডিড হার্ড, যদিও সে কঠোরভাবে পড়াশোনা করেছে, তো তাতে কি হয়েছে, তো এই পার্টটা কিন্তু ডিপেন্ড করছে এই ক্লজের উপরে, অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, যার অপর নাম কি, সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। তাহলে এই পার্টটা, এই ক্লজটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করছে না, এটা স্বাধীন ক্লজ বা বলা হয় কি প্রিন্সিপাল বা মেন ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই পার্টটা কিন্তু যেহেতু এই ক্লজের উপরে ডিপেন্ড করছে, নির্ভরশীল, তাই এর নাম কি, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এবার এসো পরের সেন্টেন্সটা, আই ওয়ান্ট টু বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে চাই, আমি একটা গাড়ি কিনতে আগ্রহী বা ইচ্ছুক। বলছে বাট কিন্তু আই ডু নট হ্যাভ এনাফ মানি, কিন্তু আমার যথেষ্ট অর্থ নেই, যথেষ্ট টাকা পয়সা নেই, আমি গাড়িটা কিনবো কোত্থেকে। তো আমার যদিও গাড়ি কেনার খুব ইচ্ছা বা আমি গাড়ি কিনতে ইচ্ছুক, কিন্তু আমার কাছে যথেষ্ট অর্থ বা মানি নেই। দেখো এখানে আই ওয়ান্ট টু বাই আ কার, এটা একটা ক্লজ, বাট আই ডু নট হ্যাভ এনাফ মানি, এ আর একটা ক্লজ। দেখো তো দুটো ক্লজ পাশাপাশি আছে। দেখো আই ওয়ান্ট টু বাই এ কার,
আমি গাড়ি কিনতে ইচ্ছুক, ব্যাস বাক্যটা সেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কারোর উপর ডিপেন্ড করছে না। বলছে কি যে বাট আই ডু নট হ্যাভ এনাফ মানি, আমার মানে সে অর্থে বেশি অর্থ করি নেই। দেখো এই পার্টটাও কিন্তু কারোর উপর ডিপেন্ড করছে না। আমার গাড়ি কেনার খুব ইচ্ছা আছে, একটা বাক্য, কিন্তু বা আমার যথেষ্ট মানি বা অর্থ নেই। তাহলে দেখো এই দুটো পার্ট কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়, দুজনেই স্বাধীন, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট। কোনটা আই ওয়ান্ট টু বাই এ কার, ওটাও ইন্ডিপেন্ডেন্ট, বাট আই ডু নট হ্যাভ মানি, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দেখো যখন দেখবে একই সেন্টেন্সে কোনো লিঙ্ক আর সহযোগে দুটো ক্লজ আমাদের যুক্ত আছে এবং সেটা কিন্তু দুজনেই কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, দুজনেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেক্ষেত্রে এদের বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। বলো কি বললাম? যখন দেখবে কোনো সেন্টেন্সে কোনো লিঙ্ক আর সহযোগে দুটো ক্লজকে একসঙ্গে কম্বাইন করা হয়েছে, মার্জ করা হয়েছে এবং সেই দুটো ক্লজ কিন্তু স্বাধীন, কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ সেক্ষেত্রে এদের বলা হয় কি কোঅর্ডিনেট ক্লজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। যেমন আরেকটা উদাহরণ দিই, দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড ইট সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এ পার্টটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ নির্ভরশীল নয়, আর ইট সেটস ইন দ্য ওয়েস্ট এও মানে স্বাধীন ক্লজ, তাই তো? তাহলে এই যে পার্ট দুটো কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, এর নাম কি? এরা কিন্তু পরস্পর কোঅর্ডিনেট ক্লজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। এইবারে বলি, দেখো আমরা এখন একটু জাস্ট তোমার টাচ দিয়ে যাবো যে সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার। দেখো আমি কিন্তু এ নিয়ে অলরেডি তোমাদের ক্লাস করেছি। প্রথম বলি, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু তিনটে ভাগ আছে, সাবঅর্ডিনেট ক্লজের তিনটে আবার ভাগ আছে। তাহলে কি? এক হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। নাম্বার টু সাবঅর্ডিনেট কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা কি আছে? সাবঅর্ডিনেট অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রত্যেককে মনে রেখো যে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আবার দুটো ভাগ আছে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমি তোমাদের এই চ্যানেলে অলরেডি ইংলিশ গ্রামারের ওয়ান শট ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিন। আর আমি এই চ্যানেলে ইংলিশ গ্রামারের প্রতিনিয়ত ওয়ান শট ভিডিও আপলোড করে থাকি। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই রিপ্লাই করবে কমেন্ট বক্সে গিয়ে। আর যদি আমাদের চ্যানেলটা তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভিডিওয়ে অবশ্যই একটি লাইক দিও। আর তোমরা কমেন্টে লিখবে কার কোন মানে গ্রামারের পার্ট তোমাদের ডিমান্ড আছে, আমি তোমাদের অবশ্যই সেই নিয়ে ভিডিও তোমাদের করব। ঠিক আছে, আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।